অনেক কাল আগের কথা। হিমালয়ের ধোঁয়াশায় ঘেরা এক নিস্তব্ধ উপত্যকায় ছিল একটি পুরনো মঠ। সেখানে বাস করতেন অনেক বৌদ্ধ সন্ন্যাসী। তাদের জীবন কাটত কঠিন নিয়মের শৃঙ্খলে, সারাদিন গভীর ধ্যান আর ধর্মের গম্ভীর দর্শনে। সেই সন্ন্যাসীদের ভিড়ে বোধিগুপ্ত নামে এক তরুণ সন্ন্যাসী থাকত, কিন্তু সে ছিল সবার চেয়ে একটু আলাদা। বাকি সন্ন্যাসীদের কাছে মঠের বাইরের জগৎটা ছিল শুধুই মায়া, গভীর মনঃসংযোগ নষ্ট করার এক তুচ্ছ দৃশ্য। তারা চোখ বন্ধ করে সেই মায়াকে উপেক্ষা করত, কিন্তু বোধিগুপ্তর মনে হতো ওটাই আসল জীবন। চোখ বন্ধ করে দীর্ঘক্ষণ ধ্যানে মগ্ন থাকার চেয়ে দূরের জনবসতি, মানুষের কোলাহল কিংবা অনেক উঁচুতে নীল আকাশের বুক চিরে পাখিদের ডানা মেলে ওরা দেখতেই সে বেশি পছন্দ করত। বোধিগুপ্ত ছিল বেশ অস্থির প্রকৃতির, তবে একটি জিনিসেই তার মন শান্ত হতো, সেটা হলো ছবি আঁকা। সে কোনো পারদর্শী শিল্পী ছিল না, কিন্তু তার ভেতরে আর 5টা সাধারণ সন্ন্যাসীর থেকে বড় কিছু করার অদম্য ইচ্ছে ছিল। সে সবাইকে রটিয়ে বেড়াতো একদিন সে বড় কিছু করবে। মঠের দেওয়ালে বুদ্ধের একটি বিশাল ছবি ছিল। সবাই সেখানে ভক্তি ভরে মাথা নত করত, কিন্তু বোধিগুপ্তের মনে হতো ছবিটা যেন অসম্পূর্ণ। সে মনে মনে ভাবত, সবাই চোখ বন্ধ করে শান্তি খোঁজে, কিন্তু আমি এমন এক ছবি আঁকব যেটা দেখলে চোখ খুলেই মানুষের মন শান্ত হয়ে যাবে। আমি এই বুদ্ধকে পূর্ণতা দেব। সে বিশ্বাস করত একদিন তার এই কাজ তাকে সন্ন্যাসী জগতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সে দিনের বেশিরভাগ সময় কল্পনায় বিভোর থাকত। কল্পনায় সে দেখত বড় বড় লামারা তার শিল্প দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। এই মিথ্যে কল্পনাগুলো তাকে এমন এক আরাম দিত যেন সে ইতিমধ্যেই অনেক বড় কিছু করে ফেলেছে। সে নিজেকে মনে করত আগামী দিনের একজন মহান স্রষ্টা। তার দৃঢ় বিশ্বাস ছিল মঠের এই তুচ্ছ একঘেয়ে কাজের পেছনে তার মূল্যবান সময় নষ্ট করা একদমই উচিত নয়। সে ভাবত, আমার প্রতিটি মুহূর্ত, সমস্ত চিন্তাশক্তি কেবল ওই মহৎ সৃষ্টির জন্যই বরাদ্দ থাকা প্রয়োজন। তাই যখনই প্রশিক্ষণের সময় আসত, বোধিগুপ্ত অজুহাত খুঁজত। কখনো সে ভাবত শরীর ভালো নেই, কখনো ভাবত পরিকল্পনা নিখুঁত করার জন্য আরও জ্ঞানের প্রয়োজন। সে নিজেকে বোঝাতো এখনও সঠিক সময়ে আসেনি। দিন কাটতে লাগলো, তার স্বপ্নের পাহাড় বড় হতে থাকলো, কিন্তু বাস্তব কাজের দক্ষতা কমতে শুরু করলো। অন্য তরুণ সন্ন্যাসীরা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে তার চেয়ে অনেক এগিয়ে গেল, কিন্তু বোধিগুপ্ত সেদিকে পাত্তা দিত না, কারণ সে ছিল তার নিজের কল্পনার রাজ্যের রাজা। দৈনন্দিন চর্চার কষ্ট এড়িয়ে সে নিজের ভবিষ্যৎ কল্পনা করাতেই স্বস্তি পেত। কিন্তু বোধিগুপ্তের এই অদৃশ্য সমস্যা মঠের এক জ্ঞানী প্রবীণ সন্ন্যাসীর চোখ এড়াল না। একদিন তিনি তাকে নিয়ে গ্রামের প্রান্তে হাঁটতে বেরোলেন। পথের ধারে তাদের হঠাৎ দৃষ্টি আটকে গেল। এক বৃদ্ধ গ্রামবাসী নীরবে মাটিতে কোদাল চালাচ্ছিল। বৃষ্টির জল ধরে রাখার জন্য একটি ছোট জলাধার তৈরি করছিল সে। তার কোদালের প্রতিটি আঘাত ছিল ধীর, একঘেয়ে, কিন্তু নিরবিচ্ছিন্ন, যেন এই মুহূর্তে ওই গর্তখোনাটাই তার জীবনের একমাত্র ধ্রুব সত্য। দৃশ্যটা দেখে বোধিগুপ্ত হালকা হেসে গুরুকে বলল, লোকটা কেমন যন্ত্রের মতো শুধু হাতি চালিয়ে যাচ্ছে। এর মধ্যে না আছে কোনো গভীর ভাবনা, না আছে কোনো নতুনত্ব, শুধু একঘেয়ে পরিশ্রম। গুরু শান্ত গলায় বললেন, এই মানুষটি তোমার চেয়ে বড় স্রষ্টা, কারণ তুমি সৃষ্টি করো কল্পনায় আর সে করছে বাস্তবে। তুমি যে আনন্দ অনুভব করো তা কোনো পরম আনন্দ নয়, তা হলো কল্পনার অলস পুরস্কার। সে লড়াই করছে বাস্তবের মাটির সাথে, আর তুমি লড়াই করছো তোমার নিজের ছায়ার সাথে। এরপর গুরু তাকে একটি অন্ধকার গুহার সামনে নিয়ে গেলেন। হাতে রং আর তুলি দিয়ে বললেন, আগামী 7 দিন তুমি এখানেই থাকবে। প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমার পরিকল্পনার ছবি দেওয়ালে আঁকবে। কেউ দেখবে না, কেউ জানবে না, শুধু থাকবে তোমার কাজ আর তুমি। 7 দিন পর তুমি নিজেই সব উত্তর পেয়ে যাবে, বলে গুরু সেখান থেকে চলে গেলেন। প্রথম 2 দিন বোধিগুপ্তের মনে হলো গুহার এই নির্জনতা তাকে গিলে খাবে।
তৃতীয় দিনে সে অবশেষে তুলি হাতে দেওয়ালের সামনে দাঁড়ালো। ভেবেছিল মনের ছবিটা সহজেই ফুটিয়ে তুলবে। সে বুদ্ধের যে শান্ত চোখ আঁকতে চাইল তা হয়ে গেল বাঁকা আর প্রাণহীন। সে যতই চেষ্টা করল দেওয়ালের ছবিটা ততই জঘন্য হতে লাগলো। আগামী 2 দিন সে প্রবল প্রচেষ্টা চালালো। তার অনভ্যস্ত হাত কাঁপছিল, রেখাগুলো বেঁকে যাচ্ছিল। সে দেখল কল্পনার সেই নিখুঁত বুদ্ধের ছিটে ফোঁটাও সে আঁকতে পারছে না। সে বুঝতে পারল তার মনের প্রস্তুতির সাথে হাতের দক্ষতার কোনো মিলই নেই। নিজের এই অক্ষমতা দেখে সে লজ্জায় আর রাগে ভেঙে পড়ল। 6ষ্ঠ দিনের শান্ত সকালে তার সেই রাগ গিয়ে পৌঁছালো এক গভীর নিস্তব্ধতায়। সে আর নিজেকে মিথ্যে সান্ত্বনা দিল না। সে বুঝতে পারল এতকাল সে ছবি আঁকাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল বিখ্যাত হওয়ার মোহকে। তার বিশাল সব পরিকল্পনা আসলে ছিল তার আলসেমির এক সুদৃশ্য আবরণ। সে যখনই বড় কিছু করার কথা ভেবেছে তখনই তার মন তাকে ছোট ছোট কাজ থেকে দূরে সরিয়ে রেখেছে। এই উপলব্ধি হওয়ার পর তার সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে গেল। বোধিগুপ্ত বুঝতে পারল চাওয়া আর করার মাঝখানের এই দূরত্বটা আসলে কতটা ভয়ঙ্কর। সে বুঝল কাজ ছাড়া শুধু স্বপ্ন দেখা মানে নিঃশব্দে নিজের সময়কে হত্যা করা। আর জীবন থেকে একবার সময় হারিয়ে গেলে তা আর কোনো মূল্যেই ফিরিয়ে আনা যায় না। 7ম দিন শেষে গুহার ভেতরে যখন সূর্যের আলো ঢুকল, দেখা গেল দেওয়ালে কোনো নিখুঁত বুদ্ধের মূর্তি নেই, আছে কেবল এক অসম্পূর্ণ কাঁচা হাতের প্রতিচ্ছবি। তার রেখাগুলোতে সামঞ্জস্য থাকলেও বুদ্ধের সেই দিব্য হাসি সেখানে কোথাও ফোটেনি। কিন্তু ওই অসম্পূর্ণ ছবিটাই ছিল তার জীবনের প্রথম সত্যতা। কল্পনার বিলাসিতা ছেড়ে বাস্তবের মাটিতে ফেলা তার প্রথম পদক্ষেপ। এই গল্পটি আমাদের মানব প্রকৃতির এক গভীর সত্যকে প্রকাশ করে। আমরা অনেকেই বোধিগুপ্তের মতো মনে করি যে একটা স্পষ্ট লক্ষ্য আর বড় উচ্চাকাঙ্ক্ষা থাকলেই কাজটা একদিন এমনিতেই হয়ে যাবে। কিন্তু বাস্তব হলো কল্পনার জগৎ আর কর্মের জগতের মধ্যে এক বিশাল ব্যবধান থাকে। আমাদের লক্ষ্য যত বিশাল হয় তার দূরত্ব দেখে আমরা ততই দিশেহারা হয়ে পড়ি। আর এই ভয়ের চক্করেই আমরা সেই সব ছোট ছোট পদক্ষেপ নিতে দেরি করে ফেলি যা আসলে আমাদের স্বপ্নের দিকেই নিয়ে যেত। কাজ ছাড়া স্বপ্ন দেখা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। মোটিভেশনের অপেক্ষায় বসে থাকা মানে হলো নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় যাত্রা শুরু না করা। সত্যিটা হলো মোটিভেশন কাজ শুরু করার কারণ নয়, বরং কাজ শুরু করার পর যে মোমেন্টাম তৈরি হয় সেটাই ধীরে ধীরে মোটিভেশনে পরিণত হয়। সাফল্য কোনো হঠাৎ পাওয়া আলো নয়, এটা প্রতিদিনের নীরব পরিশ্রমে ধীরে ধীরে জমে ওঠা এক দীপ্তি। একেই বলা হয় কাইজেন পদ্ধতি, প্রতিদিন নিজেকে সামান্য একটু উন্নত করা। যারা জীবনে সফল হন তারা প্রতিদিন অনুপ্রাণিত বোধ করেন বলে কাজ করেন না, বরং তারা কাজ করেন কারণ তারা তাদের লক্ষ্যের প্রতি কমিটেড। তাই অনুভূতির ওপর ভরসা করবেন না, কারণ অনুভূতি ক্ষণস্থায়ী। ভরসা করুন আপনার অভ্যাসের ওপর। একজন যোদ্ধার মতো নিজেকে বলুন, আমি আমার অনুভূতি দিয়ে চালিত নই, আমি চালিত আমার লক্ষ্য ও সিদ্ধান্ত দিয়ে। মোটিভেশনের অপেক্ষায় না থেকে আজই আপনার প্রথম ছোট পদক্ষেপটি নিন। মনে রাখবেন যে তলোয়ার শুধু নিখুঁত সময়ের অপেক্ষায় খাপের ভেতরেই থেকে যায়, তাতে ধার বাড়ে না, মরচে পড়ে। আজই শুরু করুন, আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠুক।